অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অবগুণ্ঠন। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়েছি। উপন্যাসটির প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই ৪টি পর্বের লিঙ্ক আমি দিয়ে দেব। আজকে আমি পড়ব উপন্যাসটির শেষ পর্ব। শুরু করছি তাহলে। আজ চাঁদ উঠলেও ওরা কেউ ছাদে গেলেন না। এমনকি টিভি দেখার ইচ্ছে হলো না ডাক্তারের। দেখতে হলে একা দেখতে হয়। মলম চোখে নিয়ে স্ত্রীর পক্ষে চোখ খোলা সম্ভব নয়। কিন্তু খুব অসহায় বোধ করতে লাগলেন ডাক্তার। বুঝলেন কাল রিপোর্ট না আসা পর্যন্ত অস্থিরতা চলবে। দুপুরে কমল রায়ের ফোন এলো। সুখবর আছে দাদা? কিরকম? ডাক্তার জিজ্ঞেস করলেন। এইমাত্র খবর পেলাম, ভগবানের দয়ায় আমাদের 4 জনেরই করোনা হয়নি। মানে পরীক্ষায় পাওয়া যায়নি। আমার পরিচিত ডাক্তার ফোন করেছিলেন। উফ, মাথার উপর থেকে পাথর নেমে গেল দাদা। আপনারাও নিশ্চিন্ত থাকুন, আমি বিকেলে গিয়ে রিপোর্ট নিয়ে আসব। আপনি চিন্তা করবেন না। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ, বললেন ডাক্তার। কথা শেষ করে শোয়ার ঘরে এসে খাটের পাশের চেয়ারে নিঃশব্দে বসলেন ডাক্তার। খাটের একপাশে হাত ভাঁজ করে চোখের ওপর কনুই রেখে শুয়ে আছেন স্ত্রী। ঘুমোবার সময় এই ভঙ্গিটি তার খুব প্রিয়। ডাক্তার কথা বলতে গিয়েও থেমে গেলেন। ঘুম ভাঙার পরেই খবরটা স্ত্রীকে দেবেন। কিন্তু আচমকা এত জোরে কাশির শব্দ গলা থেকে ছিটকে বেরোলো যে সেটাকে চাপতে পারলেন না ডাক্তার। কাশতে কাশতে উঠে দাঁড়ালেন তিনি। তারপর টয়লেটে গিয়ে বেসিনে থুতু ফেলে মুখে জল দিলেন। এই কাশির সময় তার বুকের পাঁজরে যেন চাপ পড়ল। টাটিয়ে গেল বুক। বেসিন ধরে দাঁড়িয়ে খানিকক্ষণ হাঁপাবার পর নিজেকে সামলাতে পারলেন তিনি। তারপরে ঘরের দরজায় এসে দাঁড়াতেই দেখলেন স্ত্রী বিছানায় উঠে বসে তার দিকে চিন্তিত চোখে তাকিয়ে আছেন। যেন একটা অপরাধ করে ফেলেছেন এমন ভঙ্গিতে তাকালেন ডাক্তার। বললেন, যা, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। তুমি ওষুধ খাচ্ছ? স্ত্রীর গলায় উদ্বেগ। হ্যাঁ, কফ সিরাপ। তুমি নিজে ডাক্তার হয়ে শুধু কফ সিরাপ খেয়ে ওই বিশ্রী কাশি সারাতে চাইছ? স্ত্রী ভর্ৎসনা করলেন। না না, দেখছি কি ওষুধ স্টকে আছে। তারপর ওষুধের বাক্সের দিকে এগিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়ালেন। একটু আগে কমল রায় ফোন করেছিল। স্ত্রী কিছু না বলে উৎসুক চোখে তাকালেন। বিকেলে রিপোর্ট পাওয়া যাবে, তবে ডাক্তার টেলিফোনে জানিয়ে দিয়েছেন আমাদের 4 জনের কারো কোভিড হয়নি, বললেন ডাক্তার। সত্যি? চেঁচিয়ে উঠলেন স্ত্রী। সত্যি তো? হ্যাঁ, এত বড় মিথ্যে বলার সাহস তো আমার নেই। ওহ ভগবান! দুটো হাত জোর করে কপালে ঠেকালেন স্ত্রী। কাল থেকে আমি সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছি। তোমার জ্বর এলো, তারপরেই কাশি। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আহ! হাসি ফুটল স্ত্রীর মুখে। রসিকতা করতে গিয়েও করলেন না। স্ত্রীর পছন্দের কয়েকজন ঠাকুর আছেন, এক এক সময় এক একজন। এবার কোন ঠাকুর? বাক্স খুলে যে ওষুধ ডাক্তার খুঁজছিলেন সেটা পেলেন না। পাড়ার ওষুধের দোকান কি খোলা আছে? কে জানে। প্রায় মাসখানেক আগে শেষবার দাড়ি কামিয়েছিল সুজন। এই বাড়ির বাইরে যখন পা রাখার প্রয়োজন পড়ছে না, পড়লেও করোনার আতঙ্কে সাহসী হতে পারছে না, দুবেলা খাবার আসছে যাদের কাছ থেকে তাদের হোম ডেলিভারির খাবারের প্রশংসা করে সবাই। খেতে খেতে এখন সেই খাবার ভালো মন্দ বিচার করার ইচ্ছাই হয় না। আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই অপরিচিত বলে মনে হয় সুজনের। একটু বড় হয়ে দাড়িগুলো অনেকটা সাদা হয়ে গেল। এখন নিজেকেই মাঝে মাঝে অপরিচিত বলে মনে হয়। এই 1 মাস শুধু এ ঘর আর ও ঘর। টিভি দেখা আর খাবার নিয়ে আসা লোকটাকে দরজা খুলে দিয়ে খাবার নেওয়া ছাড়া আর তেমন কোনো কাজ নেই। লহমার ঘরের দরজার দিকে তাকালো সুজন। সারাদিন হয় সিডি বাজছে, নয় টিভি। দিনে 3 বার ওই ঘর থেকে বেরিয়ে আসে লহমা, দ্রুত চলে যায় স্নান ঘরে। স্নান সেরে ফিরে যায় নিজের ঘরে, আর 2 বার বেরিয়ে এসে হোম ডেলিভারিতে আসা খাবার খেয়ে নেয় নিঃশব্দে। ভালো না লাগলে আধ খাওয়া খাবারে জল ঢেলে দিয়ে ফিরে যায় নিজের ঘরে। কথা বন্ধ করেছিল যে কারণে সেটা অতি সামান্য, তা নিজেই বুঝতে চায়নি।
কথা বন্ধ সেই থেকেই। মেয়ে ফোন করে রোজ দুবেলা খবর নেয়। বলে, রাগ করো না বাবা, কদিন পরেই মা স্বাভাবিক হয়ে যাবে। সুজন বলেছে, আমি রাগ করছি না, বল তোরা কেমন আছিস। মেয়ে বোঝে বাবা প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছে, সে আর কথা বাড়ায় না। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে সুজন খাটে পাশ ফিরে শুয়ে টিভির দিকে তাকিয়েছিল। আমেরিকার মতো উন্নত ধনী দেশে করোনা হু হু করে বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন খুব শিগগির মৃতের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যাবে। ইউরোপের দেশগুলোয় করোনা এখন মহামারীর চেহারা নিয়েছে। পৃথিবীর সব দেশের মধ্যে বিমান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ। ভারতবর্ষে এতদিন খানিকটা গা বাঁচিয়েছিল, এখন করোনা ছড়িয়ে পড়েছে সমস্ত দেশে। সে মুম্বাই থেকে কলকাতা কোথাও বাদ যাচ্ছে না। বিশেষজ্ঞরা এক একজন এক এক কথা বলছেন। করোনা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করছে নাক এবং মুখ দিয়ে। এতকাল এটাই জানা ছিল। এখন বলা হচ্ছে ভাইরাস মানুষের শরীরে সবচেয়ে সহজে প্রবেশ করে 2 চোখ দিয়ে, অথচ এই ব্যাপারটা সম্পর্কে সাধারণ মানুষ সচেতন নয়। গলা ব্যথা এবং কাশি হবে, সেই সঙ্গে জ্বর। করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। যা চিকিৎসা চলছে তা নেহাতি অনুমানের উপর নির্ভর করে। যারা মারা যাচ্ছে তাদের দেহ সংক্রমণ রোধ করার জন্য আত্মীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে না। দাড়িতে হাত বোলালো সুজন। করোনার কাছে মানুষ অসহায়। স্বামী বা স্ত্রী কারো যদি এই অসুখ ধরা পড়ে, তাহলে কেউ কারো ছায়া মারাতে পারবে না। 2 দিন আগে টেলিফোনে এক সহকর্মী বলেছিল, এই অসুখ থেকে বাঁচার একমাত্র পথ হলো একা থাকা। ওই যে কথাটা, ওটাই মনে রাখতে হবে। আমি কার, কে আমার। দরজা খুলে গেল। সোজা স্নান ঘরে যেতে যেতে থমকে দাঁড়িয়ে লহমা কঠিন গলায় বলল, আমি বেরোবো, দুপুরে খাবো না। বেরোবে? এই অবস্থায় বাইরে যাওয়া কি সম্ভব? সুজন অবাক। সেটা আমি বুঝবো, চড়া গলায় বলল লহমা। আমি এমন কোনো অন্যায় করিনি যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে। এই যে তুমি কথা বলছো, আমার দিকে তাকাবার প্রয়োজন পর্যন্ত বোধ করছো না। ব্যাপারটা কি স্বাভাবিক? 2 মুহূর্ত সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো লহমা। হাতের তোয়ালেটা চেয়ারের ওপর সজোরে রেখে পায়ে দুবদাব শব্দ করে নিজের ঘরে ফিরে গেল। সুজন দেখল দরজাটা বন্ধ হলো না। একটু ভাবল সুজন। সে এমন কোনো কথা বলেনি যা লহমাকে আহত করতে পারে। তাহলে ও এমন করছে কেন? হ্যাঁ, ওরা বিয়ে করেছিল পরস্পরকে পছন্দ করেই। তার চেয়ে মাত্র 2.5 বছরের ছোট লহমা। যদিও এই প্রৌঢ়ত্বে পৌঁছেও লহমাকে প্রৌঢ়া ভাবা যায় না, ওর তুলনায় বেশ বয়স্ক দেখায় সুজনকে। অতিরিক্ত পরিশ্রম এর কারণ বলে তার মনে হলেও গোড়ার দিকে লহমা বলতো, অ্যালকোহল বন্ধ করো, এরপরে তো লোকে তোমাকে আমার বাবা বলে ভেবে নেবে। হ্যাঁ, তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু কাজ করার ক্ষমতা একটুও কমেনি। ফোনটা হাতে নিয়ে অহনার নম্বরে চাপ দিল সুজন। মেয়ের গলা কানে এলো, বলো বাবা, টিভি দেখছো না? কেন, কি হচ্ছে? বারে, সবার উপরে উত্তম সুচিত্রার ছবি, তোমার ফেভারিট। ও, বহুবার দেখেছি। স্বপন কোথায়? ওয়ার্ক ফ্রম হোম করছে। আগে অফিসে গিয়ে যত কাজ করতো এখন তার দ্বিগুণ কাজ করছে। মায়ের দরজা বন্ধ তো? মেয়ে বলল, ছিল, একটু আগে খুলেছে। ও, তিনি নাকি বেরোবেন, জানালেন দুপুরে খাবেন না। হোমা, এই লকডাউনের সময় কোথায় যাবে মা? তোকে কিছু বলেনি? না বাবা। দাঁড়াও দাঁড়াও, আজ কত তারিখ? এ মা! তারিখটা মাথায় ছিল না সুজনের। মেয়ে চিৎকার করে উঠল, বাবা তুমিও ভুলে গেছো? আজ তোমাদের বিয়ের দিন না। মনে পড়ল, কিন্তু আজকের তারিখটা মন থেকে মুছে গেল কি করে? তার কি স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে? এই করোনার চাপে সে নিজের বিয়ের তারিখও ভুলে গেল। ঢোক গিলল সুজন। তারপর মেয়েকে বলল, এখন রাখছি, পরে ফোন করব। ফোন রেখে মাথায় হাত দিল সুজন। আজ পর্যন্ত কখনো সে বিয়ের তারিখটা ভোলেনি। গত 1.5 মাসের বন্দি জীবনে মনেরও পরিবর্তন হয়ে গেল। এটা কি করে হলো? প্রতি বছর এই দিনে সে লহমাকে শুভেচ্ছা জানাতো ঘুম থেকে উঠেই, অথচ আজ সে ভুলে গেল। মাথা কাজ করছিল না সুজনের।
লকডাউনের দিনগুলো একের পর এক আসছে আর চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় অনেক বোধ অসাড় করে দিয়ে যাচ্ছে। পৃথিবীটা ছোট হতে হতে ক্রমশ এই ঘরের মধ্যেই চলে এসেছে। অফিসের সহকর্মীরা আর ফোন করেন না। ক্লাবের কেউ কেউ আচমকা ফোন করেন, কিন্তু সেটা নিজের একাকিত্বের কথা জানাতেই ব্যস্ত থাকেন। একবারও জিজ্ঞাসা করেন না, সুজনবাবু, আপনার দিনগুলো কিভাবে কাটছে, কেমন কাটছে? এই লকডাউন মানুষকে ধীরে ধীরে এমন স্বার্থপর করে দিচ্ছে যে একসময় মানুষ নিজের ছাড়া আর কারো নাম স্মরণে রাখতে পারবে না। ফোন বাজলো। যন্ত্রটা চোখের সামনে ধরতেই বিমলের নাম দেখতে পেল সুজন। বিমল দত্ত। শেষ ফোন কবে করেছিল মনে নেই। সুজন বলল, হ্যাঁ বলুন। সুজনবাবু? প্রায় ডুকরে উঠল বিমল দত্ত। সোজা হলো সুজন। কি হয়েছে? আজ একটু আগে আমার স্ত্রী চলে গেল। কান্নাটা প্রকাশ পেল গলায়। ওহ! ভদ্রমহিলাকে চোখে দেখেনি সুজন। কি বলবে সে? বিমল দত্ত বলল, একটা গাড়ি পেলাম না, ওকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো চিকিৎসা করাতে পারলাম না। আবার ডুকরে উঠল সে। কি হয়েছিল? জানি না। সকালে চা খেলো না, বলল শরীর খারাপ লাগছে। একটু আগে ডাকলাম আর সাড়া পেলাম না। উল্টো দিকের বাড়িতে যে ডাক্তার থাকেন তাকে ডেকে আনলে তিনি বললেন ও নেই। জোরে শ্বাস নিল সে। আত্মীয়দের খবর দিয়েছেন? দিয়েছি, কিন্তু কেউ আসতে পারবে না। লকডাউনের জন্য সব বন্ধ। ওদের কারো নিজের গাড়ি নেই। এদিকে মারা যাওয়ার খবর পেয়ে পাড়ার কেউ কাছাকাছি আসছে না। সন্দেহ করছে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আমি খুব অসহায় হয়ে পড়েছি সুজনবাবু। যতদূর জানি আপনি আমার কাছাকাছিই থাকেন। যদি নাও আসতে পারেন তাহলে দয়া করে একটা উপকার করতে পারবেন? জিজ্ঞাসা করল বিমল মিত্র। বলুন। শ্মশানে শবদেহ নিয়ে যায় এমন কোনো সংস্থার কথা জানেন? আপনি একটু ধরুন। সুজন ঘরে গিয়ে সেই বইটি বের করলো। প্রয়োজন হতে পারে এমন সব ডাক্তার, স্কুল, কলেজ, হাসপাতালের সঙ্গে সববাহী গাড়ি যাদের কাছে পাওয়া যায় তাদের টেলিফোন নাম্বারও আছে। সেই তালিকা থেকে কাছাকাছি 2 সংস্থার নাম সুজন বিমল দত্তকে বললে সে তা লিখে নিয়ে অনেক ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিল। খুব খারাপ লাগছিল। হঠাৎ মনে হলো বিমল দত্তের জায়গায় যদি সে হতো। সোজা হয়ে বসল সে। লহমা মারা গিয়েছে আর সে ওর পাশে দাঁড়িয়ে এই দৃশ্যের কথা কল্পনাও করতে পারছে না। মাথা নাড়ল সুজন। যা হওয়ার তা হয়ে গেছে। লহমার কাছে গিয়ে যে কোনো উপায়ে সন্ধি করে নেওয়া দরকার। দরজার কাছে পৌঁছে থমকে গেল সুজন। লহমার গলা শুনতে পেল সে। আমি আর পারছি না। 1 মাসের ওপর মুখ বন্ধ করে এই ঘরে পড়ে আছি। তার কোনো হুঁশ আছে? দিব্যি গান শুনছে, টিভি দেখছে। এখন বলতে আরম্ভ করেছে আমি অস্বাভাবিক। এরপরে বলবে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এমন অবস্থা যে নিজে কোথাও চলে যাব তারও কোনো উপায় নেই। উফ! লহমার কথা বন্ধ হলো। সুজন অনুমান করল টেলিফোনের ওপাশে যে রয়েছে তার কথা শুনছে লহমা। তার কিছুক্ষণ পরে লহমার গলা শোনা গেল। ঠিক আছে। সুজন অনুমান করল বাক্যালাপ শেষ হয়েছে। অবশ্যই ফোনের ওপাশে মেয়ে ছিল। এইসব কথা শোনার পর কি ঘরে ঢোকা ঠিক হবে? বেশ দ্বিধায় পড়ল সুজন। তারপর ঠিক করল কি আর করবে। ঝগড়া করবে, কটু কথা বলবে, তার বেশি তো কিছু হবে না। ইচ্ছে করেই দরজায় শব্দ করে জানান দিয়ে ঘরের ভেতরে ঢুকল সুজন। চেয়ারে বসেছিল লহমা, মুখ তুলে তাকালো। সুজন বলল, আমি তোমাকে আঘাত করতে চাইনি। লহমা কথা বলল না। নিচের ঠোঁট ঈষৎ কাঁপল। ঠিক আছে, তুমি যেখানে যাবে বলে ভেবেছ ঘুরে এসো। কেউ কি গাড়ি নিয়ে আসবে? নরম গলায় জিজ্ঞাসা করল সুজন। মনে হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তুমি খুশি হও? চাপা গলায় বলল লহমা। তারপর উঠে দাঁড়ালো। একদম না। তবে এখন লকডাউন চলছে। গাড়ি, ট্যাক্সি দূরের কথা, প্রাইভেট গাড়িও চলছে না। একমাত্র পারমিশন নেওয়া গাড়ি যাতায়াত করছে, তাই বললাম। আমি কোথাও যাচ্ছি না। ও, আমার এক পরিচিত পুলিশ অফিসারকে বলে আমি চলে গেলে তোমার সুবিধে হয়? ছি ছি, এ কথা তুমি ভাবছো কেন?
সত্যি কথা বলতে কি, তুমি যাচ্ছ না জেনে আমার ভালো লাগছে। সে কি? কোনো পুলিশের গাড়ির কথা বলছিলে যে? তোমার মন রাখতে বলছিলাম। কিসে আমার মন রাখা যায় তা কি কোনোদিন বুঝতে চেষ্টা করেছো? সঙের মতো দাঁড়িয়ে না থেকে বসতে কি অসুবিধা হচ্ছে? চেয়ারে বসে পড়ল সুজন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? ফোঁস করে উঠল লহমা। ভদ্রতা করছো নাকি? না না, অনেকদিন পরে এই ঘরে বসলাম বলে হয়তো মুখ থেকে বেরিয়ে গেল। অদ্ভুত। মাথা নাড়ল লহমা। কথা খুঁজে পাচ্ছিল না সুজন। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করল, মেয়ে ফোন করেছিল? হ্যাঁ, মেয়ে যে ফোন করেছে সেটা তুমি জানো, লহমা বলল। ও আমার কথা শোনে আর হুহা বলে, কিন্তু তোমার সঙ্গে কথা বলার সময় তো ঝর্ণাও কোনো বাঁধ মানে না। এরকম বাপ নেওয়াটা মেয়ে আমি জীবনে দেখিনি। হেসে ফেলল সুজন। চোখ ছোট হলো লহমার। হাসির কি হলো? তোমার মাও আমাকে একবার এই কথাই বলেছিলেন। হাসি গিলে বলল সুজন। উঠে দাঁড়ালো লহমা। কফি খাবে? হ্যাঁ, কিন্তু দুধ তো প্রায় শেষ হয়ে এসেছে। ব্ল্যাক কফি খাও। ঘর থেকে বেরিয়ে গেল লহমা। চেয়ারে শরীর এলিয়ে দিল সুজন। যতই বলুক না কেন, মেয়ের সঙ্গে কথা বলার পরেই লহমার মন নরম হয়েছে। মিনিট 5 পরে কফি নিয়ে এলো লহমা। সুজনের হাতে কাপ ধরিয়ে দিয়ে বলল, কফি তো ফুরিয়েছে, চায়ের অবস্থাও সঙ্গীন। আচ্ছা, যারা হোম ডেলিভারি করে তাদের বললে চা কফি এনে দেবে না? দিতে পারে, হয়তো বেশি পয়সা নেবে। তা নিক। লহমার মোবাইলে আওয়াজ শুরু হলো। সে অন্য চেয়ারে বসে যন্ত্রটা তুলে নিয়ে জানান দিল। ওপাশের কথা শুনে শব্দ করে হাসল লহমা। বলল, খুব ভালো হলো। সুখের চেয়ে স্বস্তি অনেক ভালো। আচ্ছা, তোমার বরের তো ওপর মহলে ভালো যোগাযোগ আছে। এই লকডাউন কবে উঠবে জানো? ওপাশের কথা শুনে চোখ বড় করল লহমা। সর্বনাশ। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে লহমা বলল, কি যে হবে? কেন, কি হলো? স্বপ্নাকে তুমি চেনো না? ও ফোন করেছিল, খুব খারাপ খবর দিল। ওর বর শুনেছে সামনের মাস জুড়ে লকডাউন থাকবে। এইভাবে মুখ বুজে থাকা যায় বলো? আমি ভাবছিলাম যারা বহু বছর জেলের সেলে একলা বন্দী হয়ে থাকে তারা পাগল হয়ে যায় না কেন? কতটা মনের জোর থাকলে সুস্থ হয়ে থাকতে পারে? কথাগুলো বলার সময় গলা ধরে আসছিল লহমার। সুজন চেয়ার ছেড়ে উঠে ওর কাঁধে হাত রাখল। প্লিজ। তুমি তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি মাথা ঠিক রাখতে পারি না। কিরকম পাগল পাগল লাগে। বহুদিন পরে স্ত্রীকে দু হাতে জড়িয়ে ধরতে গেল সুজন, কিন্তু তখনই বাড়ি কাঁপিয়ে বেল বেজে উঠল। সরে গেল লহমা। ওই হোম ডেলিভারির লোকটা বোধহয় এসেছে, একটু কথা বলে দেখো না। এই মুহূর্তে লহমার সঙ্গ ত্যাগ করে বাইরে যেতে একটুও ইচ্ছে করছিল না, তবু যেতে হলো। দরজা খোলার আগেই দ্বিতীয়বার বেল বাজল। দরজা খুলে সুজন বলল, আজ দেখছি খুব তাড়া, বেল বাজিয়েই যাচ্ছ। 12টার মধ্যে ফিরে যেতে হবে, নিন কালকের টিফিন ক্যারিয়ার। ছেলেটা হাতে টিফিন ক্যারিয়ার সুজনের হাতে দিয়ে জিজ্ঞাসা করল, 1 মিনিট। টিফিন ক্যারিয়ার নিয়ে ভিতরে চলে গেল সুজন। গতকালের পাত্র ফেরত এনে সুজন বলল, তোমাকে একটা অনুরোধ করব? তাড়াতাড়ি বলুন। পাত্রটি নিয়ে চলে যাওয়ার জন্য ব্যস্ততা বাড়ালো ছেলেটি। সামান্য ব্যাপার, কাছাকাছি কোনো গ্রোসারির দোকান থেকে কফি আর চায়ের প্যাকেট কিনে এনে দেবে? অসম্ভব, একদম সময় নেই। ছেলেটি দুধ দাঁড় করে চলে গেল। মাথা নাড়ল সুজন। এই করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই মানুষ ক্রমশ স্বার্থপর হয়ে উঠেছে। অন্যের দায় দায়িত্ব নেয়া অথবা উপকার করার কথা চিন্তাও করতে পারে না মানুষ। কি বলল? পেছন থেকে লহমার গলা ভেসে এলো। ও যে কখন এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি সুজন। হেসে বলল, ওর নাকি সময় নেই। পাশের গলিতে একটা গ্রোসারির দোকান ছিল, ওটা কি খোলা আছে? জানি না। স্বপ্না বলছিল ওদের পাড়ার দোকানগুলো সকাল 7টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। 12টা বাজতে 15 মিনিট দেরি আছে। চলো চটপট ঘুরে আসি। তুমি পাঞ্জাবিটা গলিয়ে নাও। লহমা প্রায় দৌড়ে ভেতরে চলে গেল। এই লকডাউনের মধ্যে লহমাকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়া কি ঠিক হবে?
কিন্তু যে উৎসাহ ও দেখালো তাতে আপত্তি করে কোনো লাভ হবে না। উল্টে সম্পর্কে আবার মেঘ জমবে। মুখে মাস্ক পরায় পাকা দাড়ির অনেকটাই আড়ালে চলে গেল। দরজা বন্ধ করে লহমার পাশাপাশি সিঁড়ি ভেঙে নিচে নামার সময় আর চোখে তাকালো সুজন। মাস্ক পরা স্ত্রীকে একটুও বয়স্কা বলে মনে হচ্ছে না, এটা স্বীকার করতেই হবে। এখন মেয়েরা অনেক দিন বয়সকে চেপে রাখতে পারে। নিজের মায়ের কথা মনে পড়ল সুজনের। তার মায়ের বয়স যখন 50 ছুঁই ছুঁই, তখন তিনি কুঁচি দিয়ে শাড়ি পরতেন না। দেখলে তাকে বেশ বয়স্কা বলেই মনে হতো। এ কথা ঠিক, আজকের মহিলারা বয়সের কাছে হেরে যাননি। রাস্তা একেবারে ফাঁকা নয়, 2-4 জন মানুষ ফুটপাত ধরে হেঁটে যাচ্ছেন। পাশের গলিতে ঢুকে হতাশ হলো ওরা। যে দোকানটিকে খোলা পাবে ভেবে ওরা বেরিয়েছিল সেটা বন্ধ। লহমা বলল, যাক চলে, এখন কি হবে? তুমি বাড়ি ফিরে যাও, আমি এগিয়ে গিয়ে দেখি। বারে, আমি গেলে কি ক্ষতি, চলো আমিও যাব। সুজন ইতস্তত করছিল। বন্ধ দোকানের দিকে তাকিয়ে সে মাথা নাড়ল। চলো। এ সময় দোকানের ওপাশ থেকে একটি যুবক এগিয়ে এলো। আপনারা কি কিছু কিনতে এখানে এসেছিলেন? লহমা বলল, হ্যাঁ, কিন্তু দোকান তো বন্ধ। কি কিনবেন? এই দোকান আমার। দোকান বন্ধ করার পর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। কি চাইছেন আপনারা? পকেট থেকে একটা ছোট্ট নোটবুক আর কলম বের করে জিজ্ঞাসা করলো যুবক। লহমা খুশি খুশি গলায় বলল, ভালো চায়ের পাতা আর কফির প্যাকেট। পাতা চা না ডাস্ট? পাতা চা। চটপট লিখে নিয়ে যুবক বলল, ঠিকানা বলুন, কাছাকাছি ঠিকানা হলে 8 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, দামটা? যে নিয়ে যাবে তার কাছে রসিদ থাকবে, দেখে দিয়ে দেবেন। আর হ্যাঁ, রসিদে ফোন নাম্বার দেয়া আছে, এখন থেকে ফোনেই অর্ডার দিতে পারবেন, আসতে হবে না। ছেলেটি কপালে হাত ঠেকিয়ে ফিরে গেল। খুব খুশি হয়ে সুজন বলল, তাহলে চলো এমনি ঘুরে আসি। না, মাথা নাড়ল লহমা। চারধার একদম জনশূন্য, কিরকম ভয় ভয় করছে। চলো বাড়িতেই ফিরে যাই। লহমা হাঁটতে শুরু করলো। বাড়িতে ফিরে শেষ চায়ের পাতা দিয়ে চা বানিয়ে লহমা বলল, শোনো, এই যে হোম ডেলিভারির খাবার, ও আমার একদম ভালো লাগছে না। তোমার কি পছন্দ হচ্ছে? রোজ একই ধরনের ভালো লাগে বলো? আমি বলি কি, যদি বাড়িতে বসে মাছ মাংস তরি তরকারি পাওয়া যায়, তাহলে আমরাই নিজেরা রান্নার চেষ্টা করি না কেন? অনেকদিন করিনি, কিন্তু 2 দিন করলেই ঠিক হয়ে যাবে, বলল লহমা। কিন্তু তাতে তো তোমার উপর চাপ বেড়ে যাবে। তুমিও তো সঙ্গে থাকছো, দুজনে মিলে হাত লাগালেই বেশ মজা হবে। চাপ বলে মনেই হবে না। তাকালো লহমা। কি বলো? হাত বাড়ালো সুজন। আমি রাজি। দুটো হাত একত্রিত হতেই লহমার গালে রক্ত জমল। কেউ কথা বলছিল না। এই সময় বেল বেজে উঠল। দেখেছ, আর সময় পেল না। বলতে বলতে উঠে দাঁড়ালো সুজন। লোকটি বললে, এই নিন, আর ক্যাশ মেমো দেখে টাকাটা দিয়ে দিন। ক্যাশ মেমো দেখে সুজন বুঝতে পারল খুব বেশি দাম চায়নি। সে ভেতরে গিয়ে লহমাকে বলল, চা কফি নিয়ে এসেছে, তুমি কালকের রান্নার জন্য ওরা কি কি দিতে পারবে জেনে নাও। সঙ্গে সঙ্গে উঠে গেল লহমা। অনেকদিন পরে কাল থেকে রাঁধতে হবে, উত্তেজনা হওয়া তো খুবই স্বাভাবিক। স্কচ শেষ হয়ে যাওয়ার পরে বড় শালক বঙ্কিমচন্দ্রের উপদেশ মেনে দেশি মদ কিনে এনে 1.5 দিন খুব কষ্টে ছিলেন শরৎচন্দ্র। অভ্যস্ত হয়ে গেলে গুণাগুণ বিচার করার দরকার পড়ে না, তাই তাকে দ্বিতীয়বার যেতে হয়েছিল দেশি মদ লুকিয়ে চুরিয়ে নিয়ে আসতে। দ্বিতীয়বারের দাম বোতল পিছু 100 টাকা বেড়ে গিয়েছে দেখে প্রতিবাদও করেছিলেন, কোনো কাজ হয়নি। তবে দেশি মদ খেতে অভ্যস্ত হওয়ার পর শরৎচন্দ্র বুঝতে পারলেন তার এখন বসে থাকলেই ঘুম পায়। তার স্ত্রী একটা উপকার করেছে, দুবেলা খাবার জন্য তাকে ডাইনিং টেবিলে যেতে হয় না। স্ত্রী তার খাবার শোয়ার ঘরেই পাঠিয়ে দেয়। দ্বিতীয়বার মদ নিয়ে আসার সময় লোকটা তাকে একটা টেলিফোন নম্বর দিয়েছে, বলেছে শেষ হওয়ার 1 দিন আগে টেলিফোনে অর্ডার দিলে মদ হোম ডেলিভারি দেয়া হবে। অবশ্য তাতে দাম সামান্য বেশি পড়বে। দুশ্চিন্তামুক্ত হয়েছিলেন শরৎচন্দ্র। তারপর স্ত্রী দেশি মদের গন্ধ তার মুখ থেকে পেয়ে সহ্য করতে না পেরে ঘরে খাবার পাঠাতে শুরু করে। মেজাজ ভালো হয়ে গিয়েছিল। খাট আর বাথরুমের বাইরে তাকে পা ফেলতে হবে না। কিন্তু গতকাল থেকে মদ খেতে একদম ভালো লাগছিল না। শুধু মদ নয়,
স্ত্রীর পাঠানো কোনো খাবার মুখে তুলেই গা গুলিয়ে উঠছিল। দুপুরের পর ঘুম থেকে উঠে মদ খেতে গিয়ে আচমকা বমি পেয়ে গেল। কোনো রকমে বেসিনে ছুটে কিছুটা উগরে দিয়ে তিনি খাটে বসে হাঁপাতে লাগলেন। শরীর একটু শান্ত হলে কপালে হাত রেখে বুঝলেন তার জ্বর এসেছে। জ্বর, গলায় ব্যথা, কাশি ক্রমশ প্রবল হলে অনেক পুরনো কাশির সিরাপের শিশি বের করে খানিকটা গলায় ঢেলেও কষ্ট কমল না। পাশের পাড়ার যে ডাক্তারকে অসুখ হলে বাড়িতে ডাকেন, তাকে ফোন করলেন শরৎচন্দ্র। কোনো সাড়া নেই। নিশ্চয়ই ফোন বন্ধ করে রেখেছে। রাতের খাবার নিয়ে এসেছিল কাজের মেয়েটি। তাকে ইশারায় খাবার ফিরিয়ে নিয়ে যেতে বললেন শরৎচন্দ্র। মেয়েটি বলল, আপনি তো দুপুরেও খাননি, খেয়ে নিন। আহ! বিরক্ত হয়ে কিছু বলতে গিয়েও কথা বললেন না শরৎচন্দ্র। উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লেন। খানিক পরে স্ত্রী এলো দরজায়। ওই বিশ্রী গন্ধের মদ গিলে গিলে শরীরটার 12টা বাজাচ্ছ। জ্বর কত? অদ্ভুত, এখন যা অবস্থা তাতে কোনো ডাক্তারকেও পাওয়া যাবে না। আমার কাছে জ্বরের ট্যাবলেট আছে, একটা মিষ্টি মুখে দিয়ে ওটা খেয়ে নাও। স্ত্রী যেমন এসেছিল তেমনই চলে গেল। গলায় অস্বস্তি হচ্ছিল। এবার ঢোক গিলতে গিয়ে কষ্ট হলো। হঠাৎ মাথায় দুশ্চিন্তা এলো। তার শরীরে ওই করোনা ভাইরাস ঢোকেনি তো? দূর, কি করে ঢুকবে? এখন পর্যন্ত যা শোনা গিয়েছে তাতে যারা নিয়মিত মদ্যপান করে তাদের করোনা ভাইরাস আক্রমণ করতেই পারে না। কেন পারে না তা কে জানে, কিন্তু শুনলে মনে জোর পায়। হাসলেন শরৎচন্দ্র। স্ত্রী শুনলে বলবে দুর্বৃত্তদের ছলের অভাব হয় না। কিন্তু কে মদ্যপান নিয়মিত করতো অথবা করতো না তা করোনায় মৃত মানুষের রিপোর্টে জানার উপায় নেই। খবরের কাগজে লেখাও হতো না। কিন্তু শরৎচন্দ্র সোজা হয়ে বসার চেষ্টা করলেন। খবরের কাগজে করোনায় মৃতের রিপোর্টে বেশিরভাগই পুরুষদের নাম ছাপা হয়। মহিলাদের সংখ্যা খুবই কম। তার মানে কি মহিলাদেরও করোনা ভাইরাস এড়িয়ে চলছে? হাসি পেল শরৎচন্দ্রের। শুয়ে পড়লেন তিনি। পরের দিন সকালে আলো ফোটার একটু পরে স্ত্রী স্বামীর ঘরে এসেছিল। কপালে আঙুল ছুঁয়ে যখন বুঝলো জ্বর অনেকটাই বেড়েছে, তখন আর ডাকাডাকি না করে নিজের ঘরে গিয়ে তার নিজের দাদাকে ফোন করলো। 1 ঘন্টার মধ্যে বঙ্কিমচন্দ্র অ্যাম্বুলেন্স জোগাড় করে চলে এলো বাড়িতে। ঘরে ঢুকে বোনকে আড়ালে নিয়ে নিচু গলায় জিজ্ঞাসা করলো, ভালো করে দেখেছিস তো? আজ সকালে মদ খেয়ে আউট হয়ে যায়নি তো? না না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। ও, মাথা নাড়ল বঙ্কিমচন্দ্র। এরকম তো হবার কথা নয়। শুধু শরৎচন্দ্র নয়, তার স্ত্রী এবং কাজের লোককে অ্যাম্বুলেন্সে তুলে বঙ্কিমচন্দ্র চলল হাসপাতালে। যেতে যেতে বোনকে বলল, ঠাকুরকে ডাক যেন করোনা না হয়, হলে আমাদেরকেও ছাড়বে না। বোন আর্তনাদ করে উঠল, সে কি, আমাদের তো জ্বর হয়নি। পরীক্ষা করবে, আমাকেও ছাড়বে না। অসুস্থ শরৎচন্দ্রের করোনা পরীক্ষার পর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করে নেওয়া হলো। আগামীকাল জানা যাবে তার রক্তে করোনা পজিটিভ বা নেগেটিভ। বাকি 3 জনের পরীক্ষার পরে ফলের জন্য অপেক্ষা করতে হবে। বঙ্কিমচন্দ্র অনেক অনুনয় করে বোন এবং তার কাজের লোককে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। পরের দিন জানা গেল 2 মহিলা এবং বঙ্কিমচন্দ্র নেগেটিভ হলেও শরৎচন্দ্র পজিটিভ হয়েছেন। তাকে করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। বাকিদের বলা হলো নির্দিষ্ট নিয়ম মেনে বাড়িতেই থাকতে। 7 দিন পর পর 2 বার পরীক্ষা করাতে হবে। বঙ্কিমচন্দ্র নিজের সুবিধা হবে বলে বোনের বাড়িতে চলে এলো। বঙ্কিমচন্দ্র না এলে এই লকডাউনের সময় খবরটা চাউর হতো না। প্রথম খবরটা পেয়েছিলেন ক্লাবের একজন, ফোন করে। বঙ্কিমচন্দ্র ফোন তুলে গম্ভীর গলায় বলেছিল, উনি অসুস্থ, করোনা হয়েছে, হাসপাতালে আছেন। খারাপ খবর বাতাসের আগে দৌড়য়। 1 ঘন্টার মধ্যে শরৎচন্দ্রের অফিস এবং ক্লাবের পরিচিত জনেরা জেনে গেলেন খবরটা। তারা হিসেব করতে লাগলেন শেষবার কবে শরৎচন্দ্রের সান্নিধ্যে এসেছেন। সময়টা যেহেতু 1.5 মাস হয়ে গিয়েছে, তাই কিছুটা ভরসা পেলেও অস্বস্তি যাচ্ছিল না। শরৎচন্দ্রের স্ত্রী বিছানায় উপুড় হয়ে কাঁদছিল। এই লোকটা এতকাল তাকে যন্ত্রণা দিয়ে এসেছেন। এখনো তার দিন কাটবে দুশ্চিন্তা আর অশান্তিতে। পশ্চিমবাংলায় করোনা আক্রান্ত মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। করোনায় মারা গিয়েছেন অথবা মারা যাওয়ার পর মৃতের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে এমন মানুষের সংখ্যাও প্রচুর। এই মৃত মানুষজনের 3 মাস আগেও মরে যাওয়ার কোনো কথাই ছিল না।
বিজ্ঞানীরা বলেন প্রায় 1000 রকমের ভাইরাস বাতাসে ঘুরে বেড়ায়। তাদের শক্তি এত প্রবল নয় যে পৃথিবী থেকে সমস্ত প্রাণী জগৎকে ধ্বংস করে দিতে পারে। তাই সেই সব ভাইরাসের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে লড়াই করে মানুষ প্রতি বছর জিতে যায়। কিন্তু এবার এই 3 মাসেও বিজ্ঞানীরা এই নবীন ভাইরাসের চরিত্র বুঝে উঠতে পারছেন না। অসহায়ের মতো মানুষ আত্মসমর্পণ করে চলেছে একের পর এক দেশে। আজকের সংবাদপত্রের চিঠিপত্রের কলামে কোনো এক কিশোরের চিঠি প্রকাশিত হয়েছে। তাতে ছেলেটি লিখেছে, যুদ্ধ করতে হলে এবং সেই যুদ্ধে জয়ী হতে হলে শত্রুপক্ষকে আক্রমণ না করে কোনো উপায় নেই। কিন্তু এই 3 মাস ধরে পৃথিবী জুড়ে মানুষ আক্রমণ করা তো দূরের কথা, আত্মরক্ষা করার জন্য ঘরের দরজা বন্ধ করে হাতে দস্তানা আর মুখে আড়াল বেঁধে বসে আছে। কিন্তু আত্মরক্ষা করার চেষ্টা করলে তো যুদ্ধ জয় করা যায় না। ঠিকঠাক অস্ত্র না থাক, আমাদের যেসব অস্ত্র আছে তাই নিয়ে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে নেমে পড়া উচিত। পড়ে পড়ে মার খেয়ে মরে যাওয়ার চেয়ে যুদ্ধ করে মরে যাওয়া অনেক বেশি সম্মানের। কিন্তু এই কিশোরের লেখা চিঠির সমর্থনে বয়স্করা এগিয়ে এলেন না। হু হু করে মৃত্যু বেড়ে যেতে লাগলো। আমেরিকায় 1,20,000 মানুষ করোনায় মারা গিয়েছেন। পৃথিবীর সবচেয়ে ধনী এবং বিজ্ঞানে উন্নত দেশের মানুষ এইরকম অসহায়ভাবে মারা যাবেন 3 মাস আগে কেউ কল্পনাও করেনি। কিন্তু সময় আরো খারাপ হবে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। পৃথিবীর অর্ধেক মানুষ যদি মরে যায় তাহলে আর কিছু না হোক পৃথিবীর ওজন বিস্ময়করভাবে কমে যাবে। তাতে পৃথিবীর কি লাভ হবে? কাগজটা পাশে সরিয়ে উঠে বসতেই লহমা ঘরে ঢুকল। তারপর সুজনের পাশে চলে এসে বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি যা ইচ্ছে তাই বলতে পারো, আমি কথা দিচ্ছি কিছু মনে করব না। এক হাতে স্ত্রীর কোমর জড়িয়ে ধরল সুজন। একটু দ্বিধা করে মুখ নামালো লহমা। আমি আর পারছি না। কি পারছো না? সুজনের মন একটু কুঁগাইল। এতদিন এক বাড়িতে থাকলেও আমরা যে যার মতো করে ছিলাম। আমি তো তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এই যে এখন তুমি আবার আমার ঘনিষ্ঠ হয়েছ, আমাকে ভালোবেসেছ, কত বছর আমি এতে অভ্যস্ত নই। এখন নিশ্চয়ই বুঝতে পারছো প্রতি মুহূর্তে নিজের সঙ্গে লড়াই করছি আমি। খুব আন্তরিক স্বরে কথাগুলো বলল লহমা। অবাক হয়ে তাকালো সুজন। তুমি ঠিক কি বলতে চাইছো? আমাকে কি তুমি ভালোবাসতে পারছো না? জোরে শ্বাস ফেলল লহমা। ভালোবাসা কি চেষ্টা করে পারা যায়? ভালোবাসা যখন হৃদয়ে আসে তখন দুকুল ভাসিয়ে আসে। দীর্ঘকাল দুজনের মন বিচ্ছিন্ন থাকায় এখন শুধু চেষ্টাই করা সার হচ্ছে। তুমি কিছু মনে করো না, আমি আর অভিনয় করতে পারছি না। তুমি এখন কি চাইছো? এখনকার ব্যাপারটাকে আমার অভিনয় অভিনয় বলে মনে হচ্ছে। আমরা বহু বছর যেমন থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, সেইভাবে থাকলেই দুজনের ভালো হতো। আমি জানি না আবার সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব হবে কিনা। বড় শ্বাস নিল লহমা। কথাগুলো না বলে পারলাম না। মিথ্যা সম্পর্ক নিয়ে কতদিন বেঁচে থাকা যায় বলো? আগে যা সহজ ছিল এখন তাতে আড়ষ্টতা মিশল। দুজনে এক বাড়িতে থেকেও আগে এক ছিল না, কিন্তু সেই কারণে জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাওয়া আটকায়নি। এবার প্রতি মুহূর্তে অস্বস্তি বাড়ছিল। নিজের ঘরে বসে সুজন স্ত্রীকে ঘর থেকে বেরোতে দেখত, বাথরুমের প্রয়োজনে এবং হোম ডেলিভারি দিয়ে যাওয়া খাবারের জন্য। কিন্তু ওর মুখ দেখে মনে হতো কারো সঙ্গে কথা বলতে সে প্রয়োজন বোধ করত না। কিন্তু গতকাল থেকেই দুবার বাথরুমে যাওয়া ছাড়া সুজন লহমাকে তার ঘর থেকে বেরোতে দেখেনি। দ্বিতীয়বার মনে হয়েছে ওর শরীর যেন অসুস্থ। কিন্তু স্ত্রী নিজে না থেকে বললে তার কি করা উচিত বুঝতে পারেনি সুজন। সামান্য জ্বর হলে তার ওষুধ নিশ্চয়ই লহমার কাছে আছে। এই ব্যাপারে লহমা যে সচেতন তা সুজন জানে। কিন্তু অন্য কারণে জ্বর হলে ডাক্তার দেখানো দরকার। পাড়ার পরিচিত ডাক্তারকে ফোন করল সুজন। ভদ্রলোক পরিষ্কার করে বললেন, না ভাই, আমি এখন চেম্বারে যাচ্ছি না। আর কারো বাড়িতে গিয়ে পেশেন্ট দেখা তো এই সময় অসম্ভব। তবে আপনি বলতে পারেন পেশেন্টের শরীরে কি কি উপসর্গ দেখা দিয়েছে। আমি প্রাথমিকভাবে ওষুধ বলে দিতে পারি। সুজন বিপাকে পড়ল। সে একটু পরে ফোন করবে বলে লহমার ঘরের দরজায় এসে শব্দ করল। শুনছ? দুর্বল গলা ভেসে এলো ঘর থেকে। কি হলো? তোমার কি জ্বর হয়েছে? দেখে মনে হলো। ওষুধ খেয়েছি, কথা বলতে ভালো লাগছে না।
কিন্তু বিকেলবেলায় লহমার সাড়া না পেয়ে সুজন দরজা ঠেলে ঘরে ঢুকে বুঝল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আছে লহমা। কয়েকবার ডাকার পর চোখ ঈষৎ খুলে তাকালো, কিন্তু দেখলো কিনা বোঝা গেল না। কি করা যায়? এখনই একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসা উচিত। তার চেয়ে অনেক ভালো হয় লহমাকে এখনই কোনো নার্সিংহোমে ভর্তি করা। কিন্তু কোন নার্সিংহোমে নিয়ে যাবে? সেখানে নিয়ে যাবেই বা কিভাবে? একজন সহকর্মীকে ফোন করলো সুজন। এই লোকটির নার্স ডাক্তারদের সঙ্গে যোগাযোগ আছে বলে শুনেছে সে। লহমার অসুস্থতার ব্যাপারটা ভদ্রলোককে বলতেই তিনি বেশ জোরের সঙ্গে বললেন, না না, এখন খুব পরিচিত ছাড়া বাড়িতে কোনো ডাক্তারকে পাবেন বলে মনে হয় না। বৌদিকে নার্সিংহোমে নিয়ে যান, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার ঠিকানাটা বলুন। বেশিরভাগ মানুষের কাছে যা অত্যন্ত কঠিন ব্যাপার, কোনো কোনো লোকের কাছে তা কোনো ব্যাপারই নয়। মাত্র 20 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সের লোক সযত্নে লহমাকে স্ট্রেচারে শুইয়ে তাদের গাড়িতে তুলে নিল। 15 মিনিটের মধ্যে নার্সিংহোমে পৌঁছে গেল ওরা। লহমাকে ভর্তি করে যা যা করণীয় সব করার পর বলা হলো কাল সকালে খবর নিতে। আজই লহমার করোনা টেস্ট করা হবে। রেজাল্ট না পাওয়া পর্যন্ত জ্বরের ওষুধ দেবেন ডাক্তার। লহমার কাছ থেকে চলে আসার সময় একজন নার্স জিজ্ঞাসা করলেন, পেশেন্ট কি আপনার স্ত্রী? হ্যাঁ। বাড়িতে আর কে কে আছেন? আমরা দুজনেই থাকি। তাহলে ভালো, কাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত আপনি একদম একা থাকবেন, কেউ যেন সঙ্গে না থাকে। নার্স সতর্ক করলেন। একই বাড়িতে সে আর লহমা বছরের পর বছর থেকেছে, কিন্তু অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ কারো সঙ্গে কথা বলেনি। কিন্তু সুজনের সব সময় মনে হতো এই বাড়িতে সে একা নেই, বরং দীর্ঘ অনভ্যাসের পর সম্প্রতি যে দূরত্ব কমেছিল তা মাঝে মাঝে কিছুটা অস্বস্তি তৈরি করত। লহমা হাসপাতালে, শূন্য বাড়িতে সে একা। হঠাৎ অপরাধ বোধে আক্রান্ত হলো সুজন। দ্রুত মোবাইল ফোন বের করে মেয়েকে ফোন করল সে। মেয়ের গলা শুনতে পেয়ে নিজেকে সামলে আজকের ব্যাপারটা জানালো। ভগবান, তুমি আমাকে একবারও জানাওনি কেন? আমার মাথা কাজ করছিল না, সুজন বলল। তোর মাকে আমি কোথায় ভর্তি করব, কোন ডাক্তার দেখাবো? আই এম সরি মা, আমার মাথা একদম খারাপ হয়ে গিয়েছিল, অপরাধীর গলায় বলল সুজন। মা এখন কেমন আছে? মেয়ের গলা গম্ভীর। ডাক্তার কিছু বলেনি, কাল রিপোর্ট দেবে বলেছে। নার্সিংহোম আর ডাক্তারের নাম নম্বর বলো। মেয়ে নরম হলো না। সে যা যা চাইছিল তা জানাবার পরে সুজনের মনে হলো এখন তার একটু হালকা লাগছে। ট্রাভেল গাইড দেখে একের পর এক ফোন করে হতাশ হয়ে পড়লেন ডাক্তার। দার্জিলিং থেকে পুরী কোথাও হোটেলের দরজা খোলা নেই, বেশিরভাগই টেলিফোন ধরছে না। 3টে হোটেল থেকে তাকে বলল সব বন্ধ, কবে খুলবে জানি না। শেষ পর্যন্ত উত্তরবঙ্গের জঙ্গলের বাংলোগুলোর নম্বর বের করে ফোন করেছেন, আর একই কথা শুনেছেন। তারপর বাধ্য হয়ে পরিচিত নম্বরে ফোন করে বললেন, মুকুন্দবাবু, না, যাওয়া হবে না। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে কদিনের জন্য গাড়িটা দিতে চেয়েছিলেন। দেখে মনে হতো ওটা ডাক্তারের গাড়ি, পুলিশ নিশ্চয়ই বাধা দিত না, কিন্তু কোথাও জায়গা পেলাম না। স্ত্রী বললেন, আর ভালো লাগছে না। ডাক্তার বললেন, সত্যি পৃথিবীটা কত ছোট হয়ে গেল। এখন দিনের বেলায় রাস্তায় গাড়ি অ্যালাউ করছে, কিন্তু আগের মতো গাড়ি বেরোচ্ছেও না। ক্লাবগুলো কবে খুলবে কেউ জানে না। স্কুল কলেজ সব বন্ধ। মানুষের সংস্পর্শে মানুষ এলেই মৃত্যু আসবে। তাহলে আমরা কি করব? স্ত্রী জিজ্ঞাসা করলেন। টেলিফোন বাজল। যন্ত্রটাকে চালু করে ডাক্তার বললেন, হ্যালো ডক্টর, আমি সুজন বলছি। ও হ্যাঁ, বলুন, কেমন আছেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। খুব খারাপ, আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খুব অসহায় বোধ করছি। কলকাতার সবচেয়ে ভালো করোনার ট্রিটমেন্ট কোন হাসপাতালে হয় নিশ্চয়ই আপনি জানেন। সুজন কাতর গলায় বলল। খবরটা শুনে খুব খারাপ লাগছে সুজনবাবু। আমি আশা করছি প্রথম স্টেজের চিকিৎসা শুরু হয়েছে, আর এই চিকিৎসা সব হাসপাতালে একইভাবে করা হয়। এ নিয়ে আপনি ভাবছেন কেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। কি চিকিৎসা হচ্ছে আমি তো জানতে পারছি না। চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে কিনা তাও আমি জানি না।
লোকে বলছে যে অসুখের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, তার চিকিৎসা সঠিকভাবে হবে কি করে? তবু এর মধ্যে ভালোভাবে যত্ন নিয়ে চিকিৎসা কোন হাসপাতালে করা হয় তাই জানতে চাইছি। বলতে বলতে গলা ভারী হয়ে এলো সুজনের। আমি জানি না ভাই কোন হাসপাতালে বেশি ভালো চিকিৎসা করা হয়। আশা করি আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হবেন। ফোন রাখার পর স্ত্রীকে বলতে হলো কে ফোন করেছিল এবং তার কি সমস্যা। ফোন এলো আবার। ভাইরা ভাই ফোন করেছেন। এখন কেমন আছেন? কোনো অসুবিধে নেই। আবার তো পরীক্ষা করাতে যেতে হবে, বুঝতেই পারছেন। এখন তো বাড়ির বাইরে যাওয়া বারণ। আমারও তো 65 হয়ে গিয়েছে। দুজনে একটা গর্তে গুটিয়ে আছি। ভাইরা ভাই ফোন রেখে দিলেন। মাথা নাড়লেন ডাক্তার। কথাটা অত্যন্ত সত্যি। এখন আমরা সবাই গর্তে লুকিয়ে আছি। হঠাৎ মনে পড়ল সেই দৃশ্যটার কথা। খুব ছেলেবেলায় বাবার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তারা। জায়গাটা পাহাড়ি, বাড়ির পেছনে ছিল বড় ঝর্ণা। সেই ঝর্ণায় মাছ ধরছিল একটি নেপালি তরুণ। হঠাৎ সে একটা কাঁকড়াকে দেখতে পেয়ে তাড়া করে। কাঁকড়াটা গর্তের মধ্যে ঢুকে যায়। তখন ছেলেটা একটা সরু কাঠি গর্তে ঢুকিয়ে কাঁকড়াটাকে বাইরে বের করার জন্য খোঁচাতে থাকে। কিন্তু কাঁকড়া তো বাইরে বের হয় না। আজ ডাক্তারের মনে হলো পৃথিবীর মানুষ আজ সেই কাঁকড়ার মতো ঘরের গর্তে লুকিয়ে বসে আছে। আর তাদের আক্রমণ করার জন্য উৎপেতে রয়েছে করোনা ভাইরাস। অন্যমনস্ক হয়ে নিজের ফোন দেখতে দেখতে কমল রায়ের কথা মনে এলো। ক্লাবে গেলেই কথা বলতেন ভদ্রলোক। কেমন আছে কমল? নাম্বারটা ডায়াল করলেন ডাক্তার। সঙ্গে সঙ্গে শোনা গেল, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ নট এক্সিস্টিং। হকচকিয়ে গেলেন ডাক্তার। কমল রায়ের ফোনের কোনো অস্তিত্ব নেই। এটা কি করে হয়? হোম ডেলিভারিতে যে ছেলেটি মাছ তরকারি দিয়ে যায় সে পরিমাণে কমাচ্ছে। বলছে বাজারে যোগান খুব কমে গিয়েছে। ডাক্তার হিসেব করে দেখলেন বাড়িতে চাল ডাল যা আছে তাতে মাসখানেক চলে যাবে। ডাক্তার দেখলেন বাথরুম থেকে ফিরে এসে স্ত্রী কোনো রকমে খাটে হাতের ভর দিয়ে উঠে বসলেন। তিনি এগিয়ে গেলেন। কি হলো? শরীর ম্যাজম্যাজ করছে গো। গলাটা যেন কেমন। কেমন মানে? ব্যথা হয়েছে? ঠিক ব্যথা নয়। দূর, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। জানি না। একটু থেমে স্ত্রী বললেন, শোনো, আমার মনে হয় তোমার পাশের ঘরে শোয়া উচিত। তার মানে? অবাক হলেন ডাক্তার। আমাদের বয়স হয়েছে। 65 পার হওয়া মানুষের বিপদ বেশি। আমার তো অনেক বেশি। তাই যতদিন শরীর সুস্থ না হচ্ছে ততদিন কাছাকাছি না থাকাই ভালো। আমার করোনা হলে তোমারও তা হোক, এটা আমি চাই না। তুমি আপত্তি করো না প্লিজ। কথাগুলো বলে হাঁপাতে লাগলেন স্ত্রী। প্রতিবাদ করতে গিয়ে মুখে হাত চাপা দিয়ে কাশি সামলাতে চেষ্টা করলেন ডাক্তার। স্ত্রী বললেন, দেখেছ, তোমার কাশি এখনো কমেনি। ওষুধ খাচ্ছ তো? হুম। শব্দটা ঠোঁটের ফাঁক দিয়ে বের হলো, কিন্তু আর প্রতিবাদ করতে পারলেন না ডাক্তার। দুজনের শোয়ার ঘর আলাদা হলো। অনেক সময় কথা বলতে খুব ইচ্ছে হয়েছে। দরজার বাইরে থেকে দেখেছেন স্ত্রীর চোখ বন্ধ। ইচ্ছে গিলতে হয়েছে। ভোর হলেই সূর্য দাপিয়ে ওঠে। সারাদিন পৃথিবীটাকে নিয়ে খেলা করে যখন হাল ছেড়ে দেয় তখন রাত নামে। ডাক্তারের কাছে এখন দিন রাত একাকার। গোটা দিনের সামান্য কয়েকটা কথা এই ঘর থেকে ওই ঘরে যায়। ওই ঘর থেকে কখনো জবাব আসে, কখনো নয়। আজ সন্ধেবেলায় ক্লাবের পরিচিত মুখগুলোকে মনে পড়ল ডাক্তারের। মোবাইল ফোন তুলে প্রথম নামটার পাশের নম্বর টিপে যা শুনলেন তাতে অবাক হলেন। দিস নাম্বার ইজ নট এক্সিস্টিং। এই একই কথা শুনেছিলেন যখন কমল রায়ের নম্বর ডায়াল করেছিলেন। কিন্তু পরপর 5 জনকে ফোন করেও এই একই কথা শুনতে হলো। এরকম তো হওয়ার কথা নয়। ফোন রেখে দিয়ে তিনি কিছুক্ষণ ভেবে একজন ডাক্তারের নম্বর ডায়াল করেও ওই একই বাক্য শুনতে পেলেন। আর তারপরেই তার মোবাইল থেকে জোরালো আলো বেরিয়েই ওটা অন্ধকার হয়ে গেল। শত চেষ্টাতেও মোবাইলে প্রাণ ফিরে এলো না। হতভম্ব চোখে ডাক্তার যন্ত্রটাকে দেখলেন। এটি তার দ্বিতীয় মোবাইল ফোন। কোনোটাই আচমকা বন্ধ হয়ে যায়নি। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল নাকি? উঠে চার্জে বসালেন যন্ত্রটাকে। আধ ঘন্টা পরে দেখলেন ব্যাটারি যথেষ্ট সক্রিয়, কিন্তু যন্ত্রটি একেবারে বোবা হয়ে গিয়েছে।
কাজের মেয়েটি ভেতরের ঘরে খাবার দিয়ে এসে ডাক্তারের টেবিলে যে প্লেট রাখলো তাতে ভাত, ডাল, আলু সেদ্ধ ছাড়া আর কিছু নেই। প্লেট রেখে মেয়েটি বলল, আমাকে দিদির বাড়িতে যেতে হবে। দিদি? মেয়েটির দিদি আছে তাই ভুলে গিয়েছিলেন ডাক্তার। হ্যাঁ, শরীর খুব খারাপ দিদির। বোনপো এসেছে নিয়ে যেতে। যদি ভালো থাকে তাহলে কাল ফিরে আসব। মেয়েটি বলল। বোনপো এলো কি করে? কথা হাতড়াচ্ছিলেন ডাক্তার। সাইকেলে, উত্তর দিয়ে দ্রুত সামনে থেকে সরে গেল মেয়েটি। কি করবেন বুঝতে পারছিলেন না ডাক্তার। অন্য সময় হলে স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতেন। এই ভয়ঙ্কর লকডাউনের মধ্যে বোনপো যখন তার সাইকেলে বসিয়ে মাসিকে নিয়ে যেতে এসেছে, তখন অসুখটা সাধারণ নয়। কিন্তু মেয়েটি চলে গেলে তাদের খাওয়া দাওয়া কি করে চলবে? 10 মিনিট পরে মেয়েটি আবার দেখা দিল। দুজনের রাতের রুটি তরকারি করে চাপা দিয়ে রেখে গেলাম। খাবার সময় গরম করে নেবেন। আসছি। চোখের আড়ালে চলে গেল মেয়েটি। একটু পরেই বেশ শব্দ করে দরজা বন্ধ হলো। অর্থাৎ কাজের মেয়েটি তার বোনপোর সঙ্গে চলে গেল। এই এত বড় শহরের সমস্ত বাড়ির দরজা জানালা বন্ধ। রাস্তায় গাড়ি দূরের কথা, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন একটা সাইকেলে মাসিকে পেছনে বসিয়ে বোনপো দ্রুত যাওয়ার চেষ্টা করছে। দৃশ্যটা কল্পনা করে বড় শ্বাস ফেললেন ডাক্তার। এখন এই বাড়িতে তারা একা। মাঝে মধ্যে কাশির শব্দ জানান দিচ্ছে পাশের ঘরের মহিলা জীবিত। ডাক্তার তার ঘরের লাগোয়া টয়লেটের দিকে পা বাড়াতেই ঘরের আলো নিভে গেল। ওপরের দিকে তাকালেন তিনি। বাল্ব ফিউজ হওয়ার আর সময় পেল না। বছরখানেক আগে এই বাড়িতে শেষবার বাল্ব ফিউজ হয়েছিল। ফিউজ হয়ে বাল্বটা খুলে রেখে ঘরে কিনে রাখা শেষ বাল্বটা লাগিয়ে দেওয়ার সময় ভাবছিলেন আরও কয়েকটা কিনে রেখে দেবেন। কিন্তু পরে আর খেয়াল ছিল না। টয়লেটে ঢুকে সুইচ টিপলেন তিনি। এ কি, এই আলোও যে জ্বলছে না। টয়লেট সেরে বেরিয়ে এসে পরপর আরও কয়েকটা সুইচ টেপার পর বুঝতে পারলেন কারেন্ট চলে গিয়েছে। হয়তো বাড়ির প্রধান বিদ্যুৎ সংযোগ তার বিচ্ছিন্ন হয়েছে। ওটা না পাল্টালে অন্ধকার নামলে কিছুই বোঝা যাবে না। ডাক্তার বাধ্য হয়ে বাইরের ঘরের মিটার বক্স খুললেন। কিন্তু কি কাণ্ড, তার তো অটুট আছে। তাহলে নিশ্চয়ই লোডশেডিং। খানিক বাদেই কারেন্ট এসে যাবে। কিন্তু দিন ফুরোলেও কারেন্ট এলো না। খোঁজাখুঁজি করে একটা খাটো হয়ে আসা মোমবাতির সন্ধান পেলেন। কাজের মেয়েটি থাকলে হয়তো আরো পাওয়া যেত। মোমবাতি ধরাতেই ঘরে আলো ছড়ালো। পাশের ঘরের বন্ধ দরজার দিকে তাকালেন তিনি। ওই ঘরে নিশ্চয়ই এক ফোঁটাও আলো নেই। অথচ স্ত্রী আলোর জন্য ব্যাকুল হচ্ছেন না কেন? দরজাটা খুলে মাঝখানে মোমবাতি রাখলে দুটো ঘরেই কিছুটা আলো যেত। কিন্তু স্ত্রী কি অন্ধকার পছন্দ করছেন? ডাক্তার মাঝখানে দরজা খুললেন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু মোমবাতির আলোয় দৃষ্টি কিছুটা ফিরে এলে দেখলেন ওপাশে ফিরে স্ত্রী শুয়ে আছেন। আলো মাঝখানে রেখে নিজের চেয়ারে ফিরে এলেন ডাক্তার। তারপর আবার মোবাইল ফোন তুলে নিয়ে একের পর এক নম্বরে ফোন করার চেষ্টা করলেন। তারপর ব্যর্থ হয়ে ওটা সরিয়ে রাখলেন। কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। একবার ভাবলেন বাইরে বেরিয়ে কোনো মানুষের দেখা পেলে সাহায্য চাইবেন। কিন্তু কাজের মেয়েটি যখন চলে গেল তখনই তো চারপাশ জনশূন্য দেখেছিলেন। মোমবাতির আলো কমে আসছে। ওটা ছোট হচ্ছে। অন্ধকার গুঁড়ি মেরে ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছে। চোখ বন্ধ করলেন ডাক্তার। অনেকটা সময় এইভাবে কেটে যাওয়ার পর তিনি ক্লান্ত হয়ে চোখ খুলতে অবাক হলেন। ঘরের ভেতর মোমবাতির আলো দপদপ করছে। কিন্তু বাইরে, জানালার বাইরের পৃথিবীতে নরম আলো স্থির হয়ে রয়েছে। দ্রুত বাইরে বেরিয়ে এলেন তিনি। পৃথিবীর উপর নরম মুখের মতো আলো নেমে এসেছে চতুর্দশী চাঁদের শরীর থেকে। এমন মায়াময় আকাশ ডাক্তার আগে কখনো দেখেননি। ছাদে পেতে রাখা চেয়ারে বসে মুগ্ধ চোখে তাকালেন তিনি। সমস্ত উদ্বেগ, সমস্ত মেঘ এক মুহূর্তে উধাও। শব্দ হলো পেছনে। ডাক্তার মুখ ঘুরিয়ে দেখলেন হুইল চেয়ারে বসে বাইরে এলেন স্ত্রী। এসে মুগ্ধ চোখে আকাশ দেখলেন কিছুক্ষণ। তার শুকনো মুখ উজ্জ্বল হলো। হুইল চেয়ারটা এগিয়ে নিয়ে এলেন তিনি স্বামীর চেয়ারের পাশে। ক্রমশ চাঁদ থেকে নেমে আসা আলো আরো উজ্জ্বল হচ্ছে। স্ত্রীর মুখের দিকে তাকালেন ডাক্তার।
সারাদিন চৈত্রের রোদে পোড়ার পর বিকেলের বাতাসে স্নিগ্ধ হাওয়া গাছগাছালির পাতার মতো আদুরে বলে মনে হচ্ছিল। ডাক্তার হাত বাড়িয়ে স্ত্রীর আঙুলগুলো ধরতেই ফোন বেজে উঠল। বেশ অবাক হয়ে সেটা অন্য হাতে নিয়ে চালু করতেই রেকর্ডেড গলা ভেসে এলো। ইলেকট্রিক সাপ্লাই থেকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। নমস্কার। ডাক্তার চেয়ার ছেড়ে ঘরে গিয়ে সবকটা আলোর সুইচ অফ করে আবার ছাদে ফিরে এসে স্ত্রীর পাশে বসলেন। স্ত্রীর মাথা ধীরে ধীরে তার কাঁধের কাছে চলে এলো। নিচু গলায় তিনি বললেন, এখন আমার কোনো কষ্ট নেই। শেষ হয়ে গেল সমরেশ মজুমদারের উপন্যাস অবগুণ্ঠন। করোনাকালীন দুঃসহ সময়ের অভিজ্ঞতার কথা রয়েছে এই উপন্যাসটিতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে খুব শীঘ্রই আমরা নতুন উপন্যাস নিয়ে আবার ফিরে আসব। পরবর্তী উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের নাকি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পড়ব, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের অনুরোধ অনুযায়ী আমি পড়ার চেষ্টা করব। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।